ঋণের বোঝায় কুপোকাত আমেরিকা পুনর্বার হামলা করতে যে অক্কা পাওয়ার অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইরানের হামলায় আমেরিকার অবস্থা খুবই খারাপ। অর্থনৈতিক ধসে দেশটি যখন একেবারেই নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়, তখন আরেক পিলে চমকানো খবর বেরিয়ে এলো। বিশাল এক ঋণের বোঝা কাঁধে চেপে আছে মার্কিন সরকারের ঘাড়ে। কারণ ইরানের স্বল্প দামের ড্রোন প্রতিহত করতে যে বিশাল খরচ বহন করতে হয়েছে, তাতে ঋণ করা ছাড়া কোনো উপায় ছিল না। ফলে এমন অবস্থায় যখন আবারও ইরানের ওপর হামলা শুরু করেছে আমেরিকা, তখন তারা চূড়ান্ত রকমের ফকির বনে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না। বিশ্লেষকরা জানাচ্ছেন, এভাবে চলতে থাকলে আমেরিকা একদিন ঠিক অক্কা পাবে। কারণ ভেতর থেকে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। এর ফলে আমেরিকার অবস্থা আরও সঙ্গীন হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের বোঝা দেশটির মোট অর্থনৈতিক উৎপাদন বা জিডিপিকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী দেশটি এক উদ্বেগজনক মাইল ফলক স্পর্শ করেছে, যেখানে ঋণের পরিমাণ এখন জাতীয় অর্থনীতির আকারের চেয়েও বড়। কমিটি ফর রেসপন্সিবল ফেডারেল বাজেটের বিশ্লেষণ অনুযায়ী গত মার্চ মাস পর্যন্ত 12 মাসে যুক্তরাষ্ট্রের জিডিপির পরিমাণ ছিল $31.21 ট্রিলিয়ন। বিপরীতে একই সময়ে দেশটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $31.26 ট্রিলিয়ন। অর্থাৎ ঋণের অনুপাত জিডিপির 100% অতিক্রম করেছে। এর আগে কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং করোনা মহামারীর সময় এমন ভারসাম্যহীনতা দেখা গিয়েছিল। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি বড় ধরনের আর্থিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে, ঋণ যদি অর্থনীতির চেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকে, তবে সরকারের জন্য সুদ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কর কর্তন নীতি এবং সামরিক ব্যয় বৃদ্ধির পরিকল্পনা এই সংকটকে আরও ঘনীভূত করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের নেয়া কর কর্তন নীতির ফলে আগামী কয়েক বছরে ঋণের বোঝা আরও $4 ট্রিলিয়ন বাড়তে পারে। পাশাপাশি ইরান যুদ্ধের ব্যয় এবং আগামী অর্থ বছরে প্রতিরক্ষা বাজেটে প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন বরাদ্দ পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে এ নিয়ে তেমন উদ্বেগ দেখা যাচ্ছে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারের রাজস্ব ব্যয় সংকোচন ও অপচয় রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিসের অর্থাৎ সিবিও এর পূর্বাভাস বলছে, 2036 সাল নাগাদ এই ঋণের পরিমাণ জিডিপির 120% পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে ডলারের আধিপত্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দুটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের দক্ষিণাঞ্চলেও বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। মিনাব শহরের গভর্নর একটি সামুদ্রিক ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেছেন। এছাড়া বন্দর আব্বাস শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। দেশটির যৌথ সামরিক দপ্তর বন্দর খামির এবং সিরিক শহরে হামলার কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি তেলের ট্যাঙ্কার। এই ঘটনা ইতোমধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এর জবাবে ইরানের বিশেষায়িত বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা 3টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরানি সূত্রগুলো বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও এই উত্তেজনা কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে শঙ্কা বাড়ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন, হরমুজ প্রণালীতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো সফলভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে ইরান দাবি করেছে, সংঘর্ষে মার্কিন জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। পারস্য উপসাগরে দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরান সমর্থিত বাহিনীর ওপর সাম্প্রতিক হামলাগুলো সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল। ফ্লোরিডার টাম্পা ভিত্তিক এই কমান্ড সেন্টার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন স্বার্থ রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেন্টকমের এই বক্তব্য চলতি সপ্তাহে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের দেয়া বিবৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মার্কিন প্রেসিডেন্টও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ধরনের মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট তার পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। উদ্ভূত পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করে তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। তবে এই সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, এই সংঘর্ষে মার্কিন জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা জানিয়েছে, মার্কিন জাহাজের কোনো ক্ষতি হয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে নতুন নীতিমালা জারি করেছে ইরান। ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন নামের একটি নথির মাধ্যমে এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটির অর্থাৎ পিজিএসএ এর কাছ থেকে অনুমতি নিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই নথির একটি কপি হাতে পেয়েছে। নতুন এই নিয়মে জাহাজগুলোকে 42টি প্রশ্নের উত্তর সম্বলিত একটি আবেদন ফরম পূরণ করতে হবে। এতে জাহাজের বর্তমান ও পূর্বতন নাম, পরিচয় নম্বর, মালিক ও ক্রু মেম্বারদের জাতীয়তা এবং পণ্য সামগ্রীর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পিজিএসএ জানিয়েছে, সঠিক তথ্য প্রদান সাপেক্ষে ইমেইলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা ও অনুমতি দেওয়া হবে। তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তার দায়ভার আবেদনকারীকে বহন করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় বলা হয়েছে, শক্তিশালী ইরান কৌশলের আওতায় এই অঞ্চলে বিদেশিদের কোনো স্থান নেই। তিনি হরমুজ প্রণালীকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লয়ার্স লিস্টের তথ্য মতে, যুদ্ধ পূর্ব সময়ে প্রতিদিন যেখানে গড়ে 120টি জাহাজ চলাচল করত, সেখানে গত 3 মে পর্যন্ত পুরো সপ্তাহে মাত্র 40টি জাহাজ এই প্রণালী পার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই নৌপথ ব্যবহার করে জাহাজ প্রতি $20 লাখ পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের এই টোল পরিশোধ করতে পারবে না। করলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ভুক্ত দেশগুলো নিজেদেরকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে তুলনামূলকভাবে নিরাপদ ও সুরক্ষিত বলেই দেখে এসেছে। এই ধারণার পেছনে ছিল শক্তিশালী অর্থনীতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও সেনা উপস্থিতি বহু বছর ধরে এমন এক বিশ্বাস তৈরি করেছিল যে পশ্চিমা জোট তাদের নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা। কিন্তু সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত সেই দীর্ঘদিনের বিশ্বাসকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় রাষ্ট্রগুলো এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে তাদের কৌশলগত জোট থাকা সত্ত্বেও যুদ্ধের ঝুঁকি, আঞ্চলিক অস্থিরতা এবং প্রতিশোধমূলক হামলার সরাসরি প্রভাব থেকে তারা রক্ষা পাচ্ছে না। বিশ্লেষকদের মতে 28 ফেব্রুয়ারির পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, সম্ভাব্য সংঘাতের আগে উপসাগরীয় মিত্রদের যথেষ্ট সতর্কবার্তা দেওয়া হয়নি, ফলে তারা প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রস্তুতির সুযোগও পায়নি। যুদ্ধ পরিস্থিতি জটিল হওয়ার পর মার্কিন কূটনৈতিক ও সামরিক কর্মীদের সরিয়ে নেওয়া হলেও উপসাগরীয় দেশগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মধ্যেই থাকতে হয়েছে। এতে অনেকের কাছে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মানেই সংকটকালে সমান নিরাপত্তা নয়, বরং এই সম্পর্ক অনেকাংশে কৌশলগত স্বার্থ নির্ভর, যেখানে উপসাগরীয় অঞ্চলকে প্রায়ই ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে দেখা হয়।
অঞ্চলটির বিভিন্ন বুদ্ধিজীবী ও নীতি নির্ধারকরা এখন প্রকাশ্যে প্রশ্ন তুলছেন বহু বছরের কূটনৈতিক বিনিয়োগ, পশ্চিমা লবিং এবং সফট পাওয়ার প্রচেষ্টা কি সত্যি উপসাগরীয় সমাজকে নিরাপত্তা দিয়েছে, নাকি কেবল অর্থনৈতিক ও জ্বালানি সম্পদের উৎস হিসেবেই তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। সমালোচকদের ভাষ্য, উপসাগরীয় সমাজগুলোকে আন্তর্জাতিক নীতি নির্ধারণে প্রায়ই মানবিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে শুধু তেল, গ্যাস ও কৌশলগত অবস্থানের নিরিখে মূল্যায়ন করা হয়েছে। ফলে সংকটের সময় এই দেশগুলোর জনগণের নিরাপত্তা ও উদ্বেগ বৈশ্বিক সংহতির কেন্দ্রে জায়গা পায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও কোথাও উপসাগরীয় দেশগুলোর ক্ষতিকে ভূ রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখানো হয়েছে, যা অঞ্চলটির মানুষের মধ্যে আরও হতাশা বাড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। বহির্নির্ভরশীল নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতা স্পষ্ট হওয়ায় এখন তাদের সামনে বড় প্রশ্ন, ভবিষ্যৎ নিরাপত্তা কি পশ্চিমা শক্তির ওপর নির্ভর করে গড়া সম্ভব, নাকি আঞ্চলিক সহযোগিতা, স্বনির্ভর প্রতিরক্ষা এবং নতুন কৌশলগত ভারসাম্যের পথে এগোতে হবে। অনেকের মতে উপসাগরীয় অঞ্চলের জন্য এটি শুধু সামরিক বা কূটনৈতিক সংকট নয়, বরং নিজেদের অবস্থান, মর্যাদা ও নিরাপত্তা দর্শন পুনর্বিবেচনার সময়। কারণ বাইরের শক্তির সুরক্ষার যে ধারণা এতদিন অটুট মনে হয়েছিল, তা এখন আর আগের মতো নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।